क्या क्या 700 farmers died. 700 farmers died. What did you do? You people have blood on your hands. You people have blood on your. जो राम को लाए हैं, हम उनको लाएंगे backfired. I would rather say, प्रभु राम आए तो न्याय आया. कुछ वक्त जरूर लगा, लेकिन इंसाफ आया. को जवाब देना है. इनमें से कोई भी अगर जवाब देना चाहता है, कोई भी मीडिया चैनल चूज कर ले, मुझे टाइम बता दे, मैं आ जाऊंगा. एक हाथ लगे. নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। রাহুল গান্ধী বলুন, অখিলেশ যাদব কিংবা অভিষেক ব্যানার্জি, বিরোধী দলের মূল মুখেরা যখন এবার লোকসভাতে বক্তব্য রাখছেন, সরকারি পক্ষে যেন থরহরিকম্প শুরু হয়ে যাচ্ছে, ভূমিকম্প চালু হয়ে যাচ্ছে যথারীতি। বিরোধী পক্ষের সুচারু সুনির্দিষ্ট লক্ষ্য করে যে আক্রমণ ছত্রভঙ্গ করে দিচ্ছে সরকারি পক্ষকে। অভিষেক ব্যানার্জি যখন বাজেট নিয়ে বক্তব্য শুরু করলেন লোকসভাতে, তখন বিজেপির তাকে কাউন্টার করবার মতো বা তার উল্টো পাশে দাঁড়িয়ে কিছু বলবেন সেই জায়গাটা বলবার মতো লোক ছিল না। যার দরুন কিছু ক্ষেত্রে স্পিকার ওম বিড়লাকে তার স্পিকারের যে মর্যাদা রয়েছে, যে পদ রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে তাকে বিজেপির হয়ে ঢাল হয়ে দাঁড়াতে হলো। তিনি স্পিকারের জার্সিটা খুলে বিজেপির জার্সি পরে কিছু ক্ষেত্রে কথা বলে ফেললেন, যেহেতু বিজেপির কেউ ছিল না প্রতি আক্রমণ করার মতো। বিজেপির যেসব অস্ত্র ছিল তার মধ্যে একটা ছিল বক্তব্য, নরেন্দ্র মোদীর ভাষণ। নরেন্দ্র মোদীর ভাষণ বাদ দিলে, বিরোধী শক্তিশালী হলে রিজার্ভ বেঞ্চের যে কতটা দুর্বল বক্তব্যের জায়গা থেকে কালকে স্পষ্ট হয়ে গেছে। এর আগেও অনেকবার প্রমাণিত হয়েছে, কালকে আরো বেশি করে স্পষ্ট হয়ে গেছে যখন অভিষেক ব্যানার্জি বক্তব্য রাখছেন। একটা লোক নেই তাদের হয়ে বলবার মতো, সঠিক পরিকল্পনা মাফিক প্রতি আক্রমণ গড়ে তোলবার মতো। এই অবস্থা যখন বিরোধী কম ছিল, বিজেপি বা এনডিএ 300-র ওপরে ছিল, তখন বিরোধীদের গলার স্বর শোনা যায়নি, কেবলমাত্র মোদিময় হয়েছিল গোটা লোকসভা। যখন আজকে বিরোধীদের সংখ্যা বেড়েছে, সরকার পক্ষের সংখ্যা কমেছে এবং বিরোধীদের গলার স্বর চড়েছে বা আওয়াজ শোনা যাচ্ছে, তখন বেআব্রু হয়ে যাচ্ছে বিজেপির রিজার্ভ বেঞ্চ। নরেন্দ্র মোদী বাদে একটা ভালো বক্তা লোকসভাতে নেই তাদের হয়ে বক্তব্য পেশ করবেন। অভিষেক ব্যানার্জি বাজেটকে সে তার মতো করে ব্যাখ্যা করেছে। বাজেট যে শব্দটি রয়েছে তার প্রতিটি বর্ণকে নিয়ে সে তার মতো করে বলেছে। বি ফর বলেছে বিট্রায়াল, বিশ্বাসঘাতক। ইউ ফর বলেছেন আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। ডি ফর বলেছেন ডিপ্রাইভ। জি ফর গ্যারান্টি। ই ফর এক্সেন্ট্রিক, আর টি ফর ট্র্যাজেডি। Including the finance minister who is sadly not present in the house, BUDGET. I repeat again, B for betrayal, U for unemployment, D for deprive, G for ghotala and guarantee, and E for eccentric, and T for tragedy. এভাবেই তিনি তার বক্তব্যকে সাজিয়েছেন এবং প্রত্যেকটি বর্ণকে যখন সে ব্যাখ্যা করছিলেন, তার পিছনে বা তার সাথে সে বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন রিপোর্ট তুলে ধরছিলেন তার বক্তব্যের সাপেক্ষে। এবং এই বক্তব্যগুলো যখন দিচ্ছিলেন, তখন কিছু কিছু ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে হামলা চালালেও সেটা ভীষণ ভীষণ দুর্বল ছিল। এবং রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, অখিলেশ যাদব থেকে অভিষেক ব্যানার্জি, ওনাদের যদি আপনি বক্তব্য শুনেন বা মহুয়া মৈত্রকে আপনি ধরে নিন, প্রত্যেকের বক্তব্য নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে হলেও তার সাথেও তারা স্পিকারকেও নীতিপাঠ পড়াচ্ছিলেন। তারা প্রত্যেকে। রাহুল গান্ধী প্রথম দিনই বলেছিলেন যে যখন তিনি সৌজন্য বিনিময় করতে গেছেন স্পিকারের সাথে, তখন তার যে ব্যবহার ছিল সেটা তার কাছে সঠিক মনে হয়নি। নরেন্দ্র মোদীর সাথে তিনি যখন সৌজন্য বিনিময় করছেন তখন তিনি ঝুঁকে করেছেন, আর যখন রাহুল গান্ধীর সাথে করেছেন তখন সোজাসুজি। রাহুল গান্ধীর সাথে সোজাসুজি করেছে বিষয় এটা নয়, কিন্তু তিনি কেন ঝুঁকে করতে গেলেন, দুজনের ক্ষেত্রে সমান করতে পারেন বা তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে এই লোকসভার মধ্যে স্পিকার পদটাই সবার থেকে উঁচু, তিনি সর্বোচ্চ। অখিলেশ যাদবও বলেছিলেন যে আমি যেখান থেকে এসেছি বা আমি যে বিধানসভা কক্ষ থেকে এসেছি সেখানে স্পিকারের জায়গাটা অনেক উঁচুতে, আশা করি লোকসভাটা তার থেকেও আরো বেশি উঁচুতে থাকবে। অভিষেক ব্যানার্জিও তাই। কিন্তু অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে যেটা হলো, যেহেতু বিজেপির আক্রমণ করার মতো সঠিক লোক ছিল না বা বলতে পারেন সুবক্তা ছিল না, তাই অভিষেক ব্যানার্জিকে আটকাতে গিয়ে অনেক ক্ষেত্রে স্পিকারকেই বিজেপির সাংসদ হয়ে নামতে হলো মাঠে। অভিষেক ব্যানার্জি যখন নোটবন্দি বা লকডাউন নিয়ে কথা বলছেন, তখন স্পিকার তাকে হঠাৎ করে বলে বসেন যে এই পুরনো কথাগুলো বলে লাভ নেই,
অভিষেক ব্যানার্জিও দুর্দান্ত রিপ্লাই দিয়েছিলেন সাথে সাথে। তিনি পরিষ্কার বলেছেন যে 60 বছর আগের কথা, 100 বছর আগের কথা হয়, নেহরুকে নিয়ে কথা হয়, ইমার্জেন্সি জরুরি অবস্থাকে নিয়ে কথা হয় 50 বছর আগেকার বিষয় নিয়ে, তাহলে আমি 5 বছর আগের কথা বলতে পারবো না? माननीय सदस्य, आप वर्तमान बजट पे बोले 2016 के बाद तो 2019 नहीं। सर मैं जवाहरलाल नेहरू का बात तो लोग बोलेगा। सर जवाहरलाल नेहरू का बात तो लोग बोलेगा। कोई 60 साल पहले कोई 60 साल पहले जवाहरलाल नेहरू का बात करेगा, दूसरे नेताओं का बात करेगा, तब आप कुछ नहीं बोलेंगे। सब बोलते मैं हैं। 5 साल पहले का डिमोनेटाइजेशन का बात सब बोलते करूंगा तो आप कहेंगे भाई वर्तमान इशू पे बोलिए। बजट सर पे। ये बजट पे। पक्षपात नहीं चलेगा सर। बजट पे मैं बजट पे ही बोल रहा हूँ। जब बिप्लब देव बोल रहा था तब 100 साल पुराना बात कर रहा था, 50 साल पुराने इमरजेंसी का बात कर रहा था, तब आप चुप थे। बोलिए। और अब मैं डिमोनेटाइजेशन का माननीय बात कर रहा हूँ, सदस्य, आपको चुप रहे। वाह वाह सर आप वाह। बोलिए। প্রত্যেকটা বক্তব্য কালকের অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতিকে তোলপাড় করে দিয়েছে বা চাঞ্চল্য সৃষ্টি করেছে বলতে পারে। তার কিছুক্ষণ আগেই অভিষেক ব্যানার্জি লোকসভার উচ্চতর কক্ষ রাজ্যসভাতে একটু প্রতিবাদী হয়ে গেছিলেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী। তিনি বলেছিলেন যে কেবলমাত্র বাংলার তৃণমূলীদের এত সাহস কি করে হয় তার বিরুদ্ধে বক্তব্য রাখার, দরকার পড়লে 10 বছর ধরে তারা কেন্দ্রের থেকে যা যা করেছে সেই প্রকল্পগুলোকে আগে কমপ্লিট করুক, তারপর না হয় আরো প্রকল্প দেওয়া যাবে। সেটারও পাল্টা জবাব অভিষেক ব্যানার্জি লোকসভাতে দেন। তিনি পরিষ্কার বলেন যে 10 বছরে তিনি কি দিয়েছেন না দিয়েছেন তার থেকেও বড় ব্যাপারে 100 দিনের যে কাজের টাকা বা 3টি অর্থবর্ষে যে আবাস যোজনার টাকা, সেগুলোর 1 টাকা বা 1 পয়সা দেওয়া হয়েছে কিনা সেটার শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি বা কেন্দ্রীয় সরকার। আর যখনই শ্বেতপত্রের কথা বলা হয় তখনই উল্টো পাশ থেকে যখন চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করা হয়, ওটাকেও আক্রমণের হাতিয়ার হিসেবে পরিণত করে নেয় অভিষেক ব্যানার্জি। এবং তিনি বলেন একটা শ্বেতপত্র, একটা কাগজের কথা বলেছি, কাগজ মিথ্যে হতে পারে না, এরা কাগজ নিজেরাই দিতে পারছে না, অথচ দেশের কাছে এরা কাগজ চাইছে সিএ এর নাম করে। Failed to implement the scheme that Central has aided in the last 10 years. Sir, I challenge the Honorable Finance Minister if she can release the white paper of how many dime, penny or rupees the central government has given to Bengal after its embarrassing defeat in the West Bengal legislative elections in 2021. Sir, in the last 3 years, let me put this on record. And sir, मैं कुछ बोलूंगा वो सही हो सकता है, आप उसके टिप्पणी करेंगे वो सही हो सकता है, गलत हो सकता है। सर, कागज तो झूठ नहीं कहता है। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। सर, जिसके पास कागज नहीं होगा, सर व्हाइट पेपर मांग रहे हैं, सर व्हाइट पेपर मांग रहे हैं, चिल्ला रहे हैं, इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे, ये बीजेपी है। তাই অভিষেক ব্যানার্জি যখন বক্তব্য রেখেছিলেন তখন একটা জায়গা তো পরিষ্কার হয়ে গেছে, আপনি যে কোনো বিরোধী নেতার কথা বলুন, এরা এবার প্রত্যেকে ভীষণ ভীষণ রকম ভাবে প্রস্তুত। তারা যথারীতি যেই বিষয়গুলো বলে সেগুলোর উপর তারা পড়াশুনো করে, আগে থেকে তারা সেগুলো সম্পর্কে সম্যক ধারণা নিজের মধ্যে তৈরি করে, তারপরে সে লোকসভাতে ব্যক্ত করে। বিজেপিকে অনেক বেশি সাংগঠনিকভাবে, অনেক বেশি আরো নিয়ন্ত্রিতভাবে, সুপরিকল্পিতভাবে লোকসভায় আসতে হবে। বিগত 10 বছরের যে ট্রেন্ড, যে যা বলছি তাই হয়েছে, ওই দিনটা শেষ। আর এতে যেটা হয়েছে, বিরোধীরা দুর্বল হওয়াতে এদেরও লোকসভায় বসে থাকতে 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 বাকি যে স্কিলগুলো ছিল বিরোধীদেরকে মোকাবেলা করার, কেবলমাত্র মোদিময় বিষয়টা হয়ে যাওয়াতে তাদের সেই স্কিলগুলো বলতে পারেন বা দক্ষতাগুলো মরিচা পড়েছে, জং ধরেছে। তাই তারাও ঠিকঠাক আর করতে পারছে না বা বলতে পারছে না। কিছু ক্ষেত্রে বিজেপি যে 12 জন সাংসদ এবার গেছে তাদের মধ্যে 2-1 জন লাফালাফি করছিল, কিন্তু যেই লাফালাফি গুলো হচ্ছিল তারা অভিষেক ব্যানার্জিকে আটকানোর জন্য যৌক্তিকতার জায়গা থেকে কিছু নয়। তারা যেটা করতে চাচ্ছিল বঙ্গ বিজেপির কাছে নিজের গুরুত্ব বাড়ানো, যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি বলছি। সৌমিত্র খান লাফালাফিটা অনেকটা সেরকমই ছিল। তাই বিজেপিকে আরো অনেক বেশি প্রস্তুত হতে হবে। বিরোধীরা শক্ত হলে গণতন্ত্রের দৃঢ়তা ভাবুন কতটা বেড়ে যায়।
যেই স্পিকার আগের বার কথায় কথায় 100 জনকে একসাথে নিলম্বিত করে দিয়েছিল, সাসপেন্ড করে দিয়েছিল, তাকে এবার নীতিপাঠ প্রত্যেকে শেখাচ্ছে, প্রত্যেকে বোঝাচ্ছে, বাধ্য করছে তাকে। মমতা ব্যানার্জি নাম নিয়েছিল বলে অভিষেক ব্যানার্জি যখন প্রতিবাদ করলো এবং বলল যে আমি যদি বাইরের কোনো নাম যারা সংসদে উপস্থিত নয় এরকম কোনো নাম আমি বলতে না পারি, তাহলে মমতা ব্যানার্জির কথা যারা বলেছে তাদেরও নামটা প্রত্যাহার করতে হবে। এবং বাধ্য হয়ে ওম বিড়লা তাই করলেন, বললেন এর আগেও সরিয়ে দেওয়া হয়েছে, এবারও সরিয়ে দিচ্ছি। आपको कंटिन्यूस करना है तो करिए, उनका नाम सदन के रिकॉर्ड से निकाल दिया है, नहीं करना है तो आप डायरेक्शन मत दिए कि उनको माफी मंगाई। आप मुझे डायरेक्शन नहीं दे सकते, मैंने उनका नाम निकाल दिया, ऐसे कई बार हुआ है सदन में, पहले निकाल दिया। কিছু ক্ষেত্রে ওম বিড়লা বা বিরোধী মানে অভিষেকের বিরোধী পক্ষে যারা ছিলেন, সরকারি পক্ষের সাংসদদেরকে ধমক দিয়েছেন, বসার কথা বলেছেন। তবে যা হয়, নেতা বা সর্বোচ্চ নেতা যখন নিজেকে ভগবান বা পরমাত্মার প্রেরিত পুরুষ, পরমাত্মার সন্তান, পরমাত্মার অংশ বলে নিজেকে ভাবেন, তখন তার ছিটে ফোটা যে অহংকার বা যে লক্ষণগুলো রয়েছে সেগুলো বাকিদের মধ্যেও চলে যায়। তাই হয়েছে ওম বিড়লার কাছে। তাই ওম বিড়লার গলাতেও মাঝে মাঝে ওই অহংকারের যে চাপা স্বরটা তা বেরিয়ে আসছে। সে অদ্ভুতভাবে বলে স্পিকার কখনো মিথ্যে বলতে পারে না, স্পিকার সবসময় ঠিক। ঠিক হওয়া অবশ্যই ভালো, কিন্তু ওম বিড়লা যখন বলছে স্পিকার সবসময় ঠিক, সেই কথাটার মধ্যে বা তার যে বাচন ভঙ্গিমা ছিল তার মধ্যে অনেক বেশি অহংকার ছিল। এমন একটা বিষয় যে ঠিক পরমাত্মার সন্তানই বলছে। जब स्पीकर बोलता है तो बोलता है और वो सही बोलता है। सर बिल पे आप कोई करेक्ट करो चर्चा अपने आप। नहीं हुई। তবে অভিষেক ব্যানার্জি যে বক্তব্য ছিল, একটা কথা স্পষ্ট, সেটা তার হেলিকপ্টার দিয়েই তাকে চেয়ারে বসানো হোক আর যাই হোক, কিন্তু চেয়ারটা ধরে রাখার মতো যোগ্যতা যে তার রয়েছে সেটা সে প্রমাণ করে দিয়েছে। You all are on borrowed time, mark my words. And I would like to end by saying, थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। এবং আজকালকার যে রাজনীতির যা মোড় প্যাচ যেদিকে চলে গেছে, সেটার জন্য প্রত্যেকে নতুন করে নিজেকে গ্রুমিং করেছে। সে আপনি রাহুল গান্ধী বলুন, সে আপনি অখিলেশ যাদব বলুন, সে আপনি অভিষেক ব্যানার্জি বলুন, এরা পরিবেশ পরিস্থিতির চাপেই হোক বা স্বইচ্ছায় হোক করেছে, তারা নিজেদেরকে পরিণত করেছে। এর জন্য রাহুল গান্ধী পাকপুর থেকে তার উত্তরণ হয়েছে, অখিলেশ যাদব উত্তরপ্রদেশের বাইরে এসে সর্বভারতীয় স্তরে নিজের পরিচিতি বাড়িয়েছে, অভিষেক ব্যানার্জি দলের মানে তৃণমূল কংগ্রেসের পরিকাঠামোগত যে শৃঙ্খলা বা সিস্টেম বলুন, পদ্ধতি বলুন, সেগুলোর সুপরিকল্পনা এবং পরিচালনার দায়িত্ব তিনি তার কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি যথেষ্ট যোগ্য, অন্তত সেই জায়গাটা এবার তিনি প্রমাণ করেছেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।